আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি মনোয়ার, জিম সিএমএ। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে আমরা নিয়মিতভাবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ভ্যাট এবং ট্যাক্স নিয়ে বাংলায় সহজভাবে সুন্দর এবং সবার জন্য বোধগম্য হয় এরকমভাবে আমরা বাংলায় অ্যাকাউন্টিং টিউটোরিয়াল প্রদান করে আসছি। তাই আমাদের এই চ্যানেলে নিয়মিত আপডেট পেতে এবং আমাদের ভিডিওগুলি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। তো আমরা ভ্যাটের উপরে বর্তমানে আমাদের লেকচারগুলি চলছে। তো আমরা কয়েকটা লেকচার অলরেডি ভ্যাট নিয়ে দিয়ে ফেলেছি। আমাদের চ্যানেলে ঢুকে আপনারা ভিজিট করে ভ্যাটের এই প্রিভিয়াস লেকচারগুলি যদি দেখেন তাহলে আজকের লেকচারটা বুঝতে সহজ হবে, কারণ আজকে আমরা উপকরণ কর রেয়াত নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি বলি নিই উপকরণ কর এই জিনিসটা আসলে কি। কর ব্যবস্থায় উপকরণ কর রেয়াতটা আসলে সবাই একটা স্বপ্নের মতো দেখে, যে আমরা জানি আমরা যে কোনো রকম পণ্য বা যখন আমরা যে কোনো রকম পণ্য বিক্রি করছি, এই পণ্যটার পেছনে কিন্তু উৎপাদনের পেছনে কিন্তু কিছু খরচ হয়, কিছু পণ্য আমদানি বা বাজার থেকে কিনতে হয়। যেমন আমরা একটা সোজা সোজা বাংলায় আমরা বলতে পারি যে উৎপাদনের জন্য যে সমস্ত পণ্য ব্যবহার করা হয় বা আমরা যেটাকে র ম্যাটেরিয়ালস বলি বা যে কাঁচামালগুলি আমরা সাধারণত পারচেস করি যে কোনো একটা পণ্য কিনতে। যেমন এই মার্কারটা কেনার সময়, এই মার্কারটা তৈরির সময় এর পেছনে কিছু প্লাস্টিক ব্যবহার করতে হয়েছে, কিছু কালি ব্যবহার করতে হয়েছে। তো এই যে উপকরণগুলি আমাকে কিনতে হয়েছে, এই পণ্যটা তৈরির সময় যে উপকরণগুলি কিনতে হয়েছে, এইগুলি কেনার সময় কিন্তু আমাকে ভ্যাট দিয়ে পারচেস করতে হয়েছিল। তো ওই পারচেস পর্যায়ে এই উপকরণের পেছনে যে আমি ভ্যাটটা প্রদান করেছি, এই ভ্যাটটা রেয়াতের পদ্ধতি হচ্ছে উপকরণ কর রেয়াত পদ্ধতি। তার মানে যদি আমি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করে 15 টাকা ভ্যাট দিয়ে আসি, তার মানে আমি প্রোডাক্টটা পারচেস করেছিলাম 115 টাকায়। 115 টাকায়। এখন 115 টাকার প্রোডাক্টের পেছনে কিন্তু আমি এই 15 টাকা ভ্যাট দিয়েছি। তার মানে আমার উপকরণের উপরে আমি 15 টাকা অলরেডি ভ্যাট দিয়ে ফেলেছি। তো আমি যখন এই প্রোডাক্টটাকে 150 টাকায় বা 120 ধরলাম 150 টাকায় বিক্রি করলাম, এর পিছনে আমার আরো অনেক খরচ হতে পারে। তো 150 টাকায় আমি যদি এই প্রোডাক্টটাকে বিক্রি করি, এই 150 টাকায় বিক্রয়ের পেছনে আমি যদি এখানেও 15% হারে ভ্যাট দেই, তার মানে এখানে আমার আসবে 15 আর হচ্ছে 7, 22 পয়েন্ট 22.5, তার মানে 172.5। এই 172.5-এ আমার আমার টোটাল ভ্যাট আসছে কত? 22.5। কিন্তু আমি আমার উপকরণ পর্যায়ে কিন্তু 15 টাকা ভ্যাট অলরেডি দিয়ে এসেছি। এই যে 15 টাকা ভ্যাট আগেই দিয়েছি, এই 22.5 টাকা থেকে কিন্তু আমি 15 টাকা রেয়াত পাবো। তার মানে এই 15 টাকা রেয়াত পেলে আমি দিব কত? আর 7.5। তার মানে আর 7.5 টাকা কিন্তু আমি ভ্যাট প্রদান করব। এই যে আমার ভ্যাট আসার কথা 22 টাকা, কিন্তু সেখানে যেহেতু আমি উপকরণে 15 টাকা ভ্যাট দিয়েছি, তাই যে এই আমি বর্তমানে 7.5 টাকা ভ্যাট দেবো। এই রেয়াত নেয়ার বা ফেরত নেওয়ার, এই 15 টাকা ফেরত নেওয়ার এই পদ্ধতিটাই হচ্ছে উপকরণ কর রেয়াত বলা হয়। উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে। আসলে সব পর্যায়ে উপকরণ কর রেয়াত পাবো এমনটা নয়, কিছু কন্ডিশন পূরণ করতে পারলে আমরা এই উপকরণ কর রেয়াত পেতে পারি। আগে উপকরণগুলি একটু চিনি। আমরা সাধারণত র ম্যাটেরিয়ালস, রিএজেন্ট, তারপরে আপনার হচ্ছে কি বলে যে কোনো রকম কাঁচামাল হতে পারে এইগুলি। কিন্তু এক্ষেত্রে আবার হচ্ছে যেমন আমরা ল্যান্ড, তারপর হচ্ছে শ্রম, আমরা উৎপাদনের কয়েকটা মূল ভিত্তি জানি। আমরা উৎপাদনের জন্য আমার ভূমি দরকার হয়, বিল্ডিং দরকার হয় বা স্থাপনা দরকার হয়, এরপরে শ্রমিকের দরকার হয়। এই বিষয়গুলির উপরেও কিন্তু আমাদের খরচ হয়, কিন্তু এই জিনিসগুলি কিন্তু আমার উপকরণ কর রেয়াতের সুযোগ নেই। এগুলি যদিও উৎপাদনের সময় প্রয়োজন হয়, কিন্তু এগুলি থেকে আমার রেয়াত গ্রহণের কোনো সুযোগ নেই। শুধুমাত্র যে কাঁচামালগুলি আমার উৎপাদন পর্যায়ে খরচ হচ্ছে, সেইগুলি থেকে আমি এখানে রেয়াত গ্রহণ করতে পারবো। বাদবাকি যে পণ্যগুলি, বাদবাকি যে বিষয়গুলি আমাকে সাহায্য করছে, আমার বিল্ডিং এর রেন্ট আছে, এর পিছনে আমি খরচ করছি, আমার শ্রমিকদের ওয়েজেস আছে, এর পিছনে আমি খরচ করছি, কিন্তু এইগুলি থেকে রেয়াত গ্রহণের কোনো সুযোগ নেই। শুধুমাত্র কাঁচামাল থেকেই রেয়াত গ্রহণের সুযোগ রয়েছে। এখন উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে কি কি শর্ত আসলে আমাদের পূরণ করতে হবে সেইগুলি একটু জানা দরকার। আমরা এই শর্তগুলি একটু বলি। প্রথম শর্ত হচ্ছে আপনি যে আসলে এই প্রোডাক্টটা পারচেজ করেছিলেন, সেক্ষেত্রে
কি কি প্রাইসে পারচেজ করেছিলেন বা কত টাকা ভ্যাট দিয়ে এসেছিলেন আগে, তার একটা দলিলপত্র বা তার একটা প্রমাণপত্র অবশ্যই থাকতে হবে। তার মানে একটা সলিড বিল, ইনভয়েস বা চালান থাকতে হবে, এবং এটা অবশ্যই আপনার বা আপনার কোম্পানির নামে হতে হবে। যেই কোম্পানির পক্ষে আপনি কর রেয়াত গ্রহণ করার জন্য কাজ করছেন, উপকরণ কর রেয়াত চাচ্ছেন, সেই কোম্পানির নামে অবশ্যই বিল চালান থাকতে হবে, সঠিক বিল চালান থাকতে হবে, এবং সেই বিল চালানে কত টাকা আমরা ভ্যাট দিচ্ছি সেটার উল্লেখ থাকতে হবে। এই সঠিক বিল এবং চালান ভ্যাট উল্লেখ সহ অবশ্যই থাকতে হবে। এরপরে ক্রয়কৃত পণ্য, যখনই আমি এই উপকরণকে পারচেজ করে আনছি, আমার স্টোরে নিয়ে এসেছি প্রথমেই, তারপরে আমি স্টোর থেকে আমার প্রোডাকশনে পাঠিয়ে দিয়েছি, যেখান থেকে আমার ফিনিশড গুড তৈরি হয়ে এসেছে। তো যখনই প্রোডাক্ট আমি পারচেজ করে এনেছিলাম, তখন অবশ্যই এটাকে আমি এটা পারচেজ রেজিস্টারে এন্ট্রি করতে হবে। অবশ্যই একটা পারচেজ রেজিস্টারের একটা এন্ট্রি থাকতে হবে যে এই পণ্যটা আমি কিনেছিলাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি আপনার লেনদেন বিক্রয়কৃত পণ্যর বিক্রয় মূল্য 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে অবশ্যই বিক্রয়ের লেনদেন ব্যাংকিং চ্যানেলে হতে হবে। তার মানে আমার যে পেমেন্ট আমি যখন বিক্রি করব, সরবরাহ করব আমার পণ্য বা সেবা যেটাই করি না কেন, যেটা সরবরাহ করব সেটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হতে হবে। 1 লক্ষ টাকার বেশি হলে শর্ত থাকে যে যদি 1 লক্ষ টাকা অতিক্রম করে আমার বিক্রয়কৃত পণ্য বা সেবার মূল্য, তাহলে অবশ্যই সেটা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। তা না হলে কিন্তু আমরা কর রেয়াত পাওয়ার সুযোগ পাবো না। এবং সবচেয়ে মনে রাখার মতো বিষয় বা খেয়াল করার মতো বিষয় হচ্ছে, উপকরণ কর রেয়াত কিন্তু আমার উপকরণ পারচেজের ঠিক 4 কর মেয়াদের মধ্যেই করতে হবে। যদি 4 কর মেয়াদ অতিক্রম হয়ে যায়, তারপরে যদি আমরা কর দাবি করি বা রেয়াত দাবি করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা রেয়াত পাবো না। তার মানে আমার 4 নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই 4 কর মেয়াদ বা 4 ট্যাক্স বা 4 কর মেয়াদের মধ্যে হতে হবে, 4 কর বর্ষের মধ্যে হতে হবে। এখন উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন হবে সেগুলি একটু জানিয়ে দিই আপনাদেরকে। প্রথম হচ্ছে, যদি পণ্যটা আমদানি করে থাকি আমরা, উপকরণ কর দুই ক্ষেত্রে রেয়াত হতে পারে। যে পণ্য আমরা আমদানি করেছি, ও কাঁচামাল যদি আমরা আমদানি করতে পারি, অথবা আমার পণ্য উৎপাদন করার জন্য আমি আমার লোকাল মার্কেট থেকেও কালেকশন করতে পারি, প্রোডাক্ট সরবরাহ করতে পারি। তো যেভাবেই করি না কেন, যদি আমদানি করি, তাহলে অবশ্যই আমদানিকারকের প্রথম শর্ত হচ্ছে, যদি আমদানিকৃত পণ্য হয়, তাহলে আমদানিকারকের ডিটেইলস, আমদানিকারকের ডিটেইলস বলতে তার নাম, ঠিকানা, তার ব্যবসায় শনাক্তকরণ নাম্বার বা বিন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে আমরা বলি BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা বা বিনের যে সার্টিফিকেট থাকে সেই বিন সনদ। এবং যদি সে আমদানিকৃত পণ্য হয়, তাহলে অবশ্যই এটার বিল অফ এন্ট্রি থাকতে হবে। আমদানিকারকের ডিটেইলস থাকতে হবে, তার ব্যবসার লিগ্যাল ডকুমেন্টস যেগুলি থাকে এগুলি তো লাগবেই, পাশাপাশি বিন সার্টিফিকেট লাগবে, এবং বিল অফ এন্ট্রি থাকতে হবে অবশ্যই। যদি আমদানিকৃত পণ্য না হলে বিল অফ এন্ট্রি দরকার নেই, সেই ক্ষেত্রে সঠিক পণ্যের বিল চালানগুলি থাকতে হবে, এগুলি থাকতে হবে। এবং সরবরাহকারীর কর চালানপত্র, যদি উপকরণ কর নেওয়া হয়ে থাকে বা কর প্রদান করা হয়ে থাকে, সেক্ষেত্রে করের কর চালানপত্র, যদি এটা আমরা পারচেজের সময় নিজেরাই প্রদান করে থাকি, তাহলে অবশ্যই এক্ষেত্রে ট্রেজারি চালান থাকবে। যদি আমাদের উৎসে কর্তন হয়ে থাকে, তাহলে উৎসে কর্তনকারী সংস্থা আমাদেরকে একটা উৎসে কর্তনের কর কর্তনের একটা সনদ দিতে পারে, অথবা
মূসক 6.3 থাকতে পারে, মানে যেভাবে হোক না কেন আমরা যে উপকরণ কর প্রদান করে এসেছি তার একটা প্রমাণপত্র থাকতে হবে, একটা কর চালানপত্র থাকতে পারে, অথবা মানে এই ধরনের যে কোনো ট্রেজারিতে জমা দিয়েছি এর জন্য যে ট্রেজারি চালান থাকতে পারে, যেভাবে হোক না কেন আমাদের প্রমাণ করতে হবে যে আমরা প্রিভিয়াস উপকরণে কর প্রদান করে এসেছি। এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। তো ফার্স্ট হচ্ছে আবারও বলে নিই, আমদানিকারকের ডিটেলস থাকতে হবে, বিল অফ এন্ট্রি থাকতে হবে। আমদানির ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন, বিল অফ এন্ট্রি দরকার। আর যদি আমদানি করে না করে আপনি লোকাল মার্কেট থেকে সরবরাহ করেন পণ্য বা সংগ্রহ করেন, তাহলে সেই ক্ষেত্রে পণ্যের বিল চালান থাকতে হবে। এরপরে কর চালানপত্র বা সনদপত্র, উৎসে কর্তন করা হলে কর্তনের সনদপত্র। উৎসে কর্তন করা হলে কর্তনের সনদপত্র, আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই দলিলগুলি আপনাদের অবশ্যই লাগবে। এই উপকরণ কর কিন্তু আংশিকভাবেও রেয়াত নেওয়ার সুযোগ রয়েছে। আংশিকভাবে রেয়াত নেওয়ার সুযোগ কিভাবে রয়েছে? ধরে নিই আমার একটা পণ্যের আসলে ক্রয় মূল্য আমার বা বিক্রয় মূল্য যদি পুরোপুরি প্রদান করা না হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি পারচেজ করেছি 1 লক্ষ টাকার প্রোডাক্ট, হয়তো পারচেজ করেছি আমি 5 লক্ষ টাকার প্রোডাক্ট আমি পারচেজ করেছি 2.5 লক্ষ টাকা দিয়ে। 2.5 লক্ষ টাকার উপরে আমি ভ্যাট প্রদান করেছি, তার মানে আমি 2.5 লক্ষ টাকা কিন্তু আমার পেয়াবল এখনো। এই 2.5 লক্ষ টাকা হচ্ছে পেয়াবল। যেহেতু আমি পারচেজ করেছি 2.5 লক্ষ টাকায়, তারপরে এই 2.5 লক্ষ টাকার উপরে কিন্তু আমি ভ্যাট দিয়েছি, বাকি 2.5 লক্ষ টাকার উপরে কিন্তু এখন আমি ভ্যাট দেইনি। তার মানে এই 2.5 লক্ষ টাকার উপরেই আমি কর রেয়াত পেতে পারি। এবং আমি যখন বিক্রিও করব, আমি এমন হতে পারে যে বিক্রয়কৃত পণ্যেরও আমি অর্ধেক পেয়েছি অর্ধেক পাইনি, সেক্ষেত্রে সেই অংশটাকেই সমন্বয় করে বাকি অংশকে সমন্বয় করে করার সুযোগ রয়েছে। তার মানে আমি যে অংশটাই পাচ্ছি বা যে অংশটা দিচ্ছি সেটাকে সমন্বয় করার সুযোগ রয়েছে। একদম 100% পেমেন্টের পরে হতে হবে এমনটা না। এক্ষেত্রে ভ্যাট আইনে বলা আছে যে আমরা যতটুকু পেমেন্ট করবো অতটুকু পর্যন্ত আংশিকভাবে পেমেন্টের সুযোগ রয়েছে। এবং এরকম যদি হয় যে 1 লক্ষ টাকা অতিক্রম করেছে এবং ব্যাংকিং চ্যানেলে কিছু পেমেন্ট হয়েছে, কিছু পেমেন্ট সরাসরি নগদে হয়েছে, সেক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে যে অংশটুকু পেমেন্ট হয়েছে সেই অংশেরই শুধুমাত্র আংশিক কর রেয়াতের সুযোগ রয়েছে, উপকরণ কর রেয়াতের সুযোগ রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের উপকরণ কর রেয়াত নিয়ে আজকের আমাদের ভিডিও। আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন এবং আপনাদের যে কোনো রকম প্রশ্ন বা মতামত বা পরামর্শ দিয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।